শুভ বিকেল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে শেয়ার করব বিকেল থেকে রাত পর্যন্ত আমি কি কি কাজ করলাম আর কীভাবে বিকেলে আমি ব্যস্ত থাকি সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু স্কিপ না করে আমার সাথে থেকো। আর আমি হাতে কি করলাম দেখতে পেলে তোমরা? আমি কিন্তু যে শাখা পলা ওটা খুলে ঘুমাই, জানো তো। আমার ভীষণ অস্বস্তি হয়, আমি জানি না এই অভ্যাসটা আমার এখনও হতে পারেনি, আসলে না পড়ে পড়েই হয়তো। তো আমি আবার পরে নিয়েছি। তো এরকমটা কিন্তু আমি করি, তোমরা অনেক সময় খেয়াল করবে যে আমার হাত অনেক সময় দেখতে পাবো যে পলা নেই, শাখা নেই, আবার দেখবি একটু পরেই আছে। কারণ ওটাই হয়, শুতে গেলে আমার হাতে লেগে যদি বেড়ে যায়, তো সেই জন্যই কিন্তু আমি ওরকম করি। আর বন্ধুরা, আমার বিয়ের সময় আমি এরকম করেছিলাম, জানো তো। ওই আমাদের হিন্দুদের তো নিয়ম আছে না, অষ্টমঙ্গলা বা গাঁট ছাড়া বলে না, যে জোরে ছাড়া, জোর যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু সোনার গয়না বা যাই গয়না পরে তোমার বিয়ে হয়েছে, একটা গয়নাও কিন্তু তুমি খুলতে পারবে না। এটা কিন্তু আমাদের নিয়ম, তো সবারই আছে আমি জানি। তো রাতের বেলা এরকম যখন শুতে যেতাম, আমি মনে আছে যে আমি তো একদম পারতাম না। ধরো দুজোড়া শাখা পরেছিলাম, একটা সোনায় মানে সোনার বাঁধানো শাখা আর একটা নর্মাল শাখা। নর্মাল শাখা পরতেই হয় বিয়ের জন্য। আবার হচ্ছে একটা সোনা বাঁধানো পলা, একটা নর্মাল পলা, তার উপরে হাতে যা যা ছিল, বাউটি, চুড়ি, যা হয় আর কি, সেই সমস্ত মিলে হাতটা বেশ ভারী হয়ে থাকতো। আর রাতেবেলা আমি তো শুতে এরকম ঝনঝন করে আওয়াজ হতো না, ভীষণ অস্বস্তি লাগতো। তো ওর বাবাকে আমি বলেছিলাম যে এগুলো পরে আমি শুতে পারি না, অথচ বলেছে যে এটা পরেই শুতে হবে, খোলা যাবে না। তোর বাবা বলতো ওখানে তুমি খুলে রেখে দাও টেবিলের ওপরে, আর যখন সকালবেলা ঘুম থেকে উঠবে তখন ওটা সাথে সাথে পড়ে নেবে, কেউ অত বুঝতে পারবে না। তো কেউ বুঝতেও পারতো না, কিন্তু এই চিটিংটা কিন্তু আমি তখন করেছিলাম, জানো তো। তো এখন ভাবি যে যদি এই বয়সটা থাকতো এই চিটিংটা করতাম না, ওই 10টা দিন 12টা দিন পরে নিতেই পারতাম, তাই না? তো কম বয়স বলে হয়ে গেছিলো ওই জিনিসটা। আর যাই হোক বন্ধুরা, তো পুরনো কথা বললে অনেক কথা উঠে আসে, আর তোমরা কালকে সবাই হেসেছো এই কথাটা শুনে, নাইটির কথা। তো সত্যি খুবই হাসির, কিন্তু কথাটা আমার হাজব্যান্ড বলবে যে তুমি কেন বলো, আমি যে কী হয়েছে তাই একটু বলি তো সবার সাথে, যে কি করেছিলাম ওই সময়টাতে। যেহেতু আমরা ভিডিও করতাম না, তাই তো দেখাতে পারিনি। তো একটু বলে ওদের সাথে, আমারও ভালো লাগে আর ওদেরও শুনলে বেশ মজা লাগে যে এই ধরনের মজা যে তুমি করতে পারো, এটাও কিন্তু ওরা খুব হেসেছে তোমার এই কথাটা শুনে। আর এখন আমি নিচে চলে আসলাম, মা এখানটাতেই ঘুমোচ্ছে, তো এটাই পরিষ্কার করে দিই একটু ঝেড়ে মুছে। আসাই হয় না একদমই নিচে, মাও বেশি সময়টাই আমার সাথে উপরে থাকে। যাই হোক, আর এখন তো বিকেলবেলা, এখন কিন্তু মোছামুছি কিছু করছি না। যারা মোছামুছি পছন্দ না করো তারা কিন্তু দেখতে পারো। তবে আমার সমস্ত বন্ধুরা কিন্তু আমার সংসারের কাজ দেখতেই বেশি ভালোবাসে, এটা আমি জানি। আর তোমরা একবার পারলে আমায় কমেন্ট করো কারা কারা আমার কাজ দেখতে ভালোবাসো, নাকি আমার অন্যান্য রকম ধরনের ভিডিও দেখতে ভালোবাসো। তাহলে আমি সেই ধরনের ভিডিও করারই চেষ্টা করব। কারণ একজন আমাকে কমেন্ট করেছে যে সারাক্ষণই মোছামুছি, তো মোছামুছি মানে পরিষ্কার পরিচ্ছন্নটা আমি দেখাই না। তো যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো না লাগে, তাহলে কিন্তু আমি মানে তোমাদেরকে খুব অল্পের ওপরে খুব কষ্ট কম করে কিন্তু ভিডিও দেখাতেই পারি। তো যাই হোক, আমাকে তোমরা জানিও একবার। আর বন্ধুরা, তোমরা কারা কারা অনন্যার কমেন্ট পড়েছো আমাকে কিন্তু জানিও। আমি তো অনন্যার কথা শুনে পুরো থ হয়ে গেছি। অনন্যা যে মানে আমি কি বলবো, সাহসী ছিল ভীষণই। ও যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ডিসিশনটা নিয়েছিল, তবে নিয়েছিল খুব ভালো ডিসিশনে, কারণ ও ভীষণই হ্যাপি আছে এখন। তো ওই বয়সে ওই ডিসিশন নেওয়াটা, মানে আমি তো এত ভীতু ছিলাম যে বলার ভাষাই নেই। কিন্তু ভীষণ ভাল লাগছে যে ওর এই গল্পগুলো মানে এখন শুনতে হয়তো ভালো লাগে, তবে ওর জন্য তখন কিন্তু কঠিনই ছিল, তাই না? ওই সময়টা বয়সটা কত কম, যে অত বড় ডিসিশন ও একা একা নিতে পেরেছিল। আর মানে আমি না ভাবিনি ও যখন গল্পগুলো আমাকে বলবে যে ওর বিয়ের গল্প, তো গল্পটা এরকম হতে পারে। তবে কিন্তু মানে আমি আরও শোনার জন্য উৎসুক হয়ে আছি যে এরপরে কি হলো, কীভাবে ওর বাড়ির লোক ওকে মেনে নিল। মানে এক ভীষণ ইন্টারেস্ট একটা কিন্তু গল্পর মতো লাগছে শুনতে, যে আমাকে কিন্তু অনন্যা খুব তাড়াতাড়ি শোনাস। আমি না পুরো তোর সমস্ত গল্পটা ভাবছি, আর মনে মনে মানে আমি কল্পনাও করছি তোর সাহসিকতার। তবে তোর ছেলে কি জানে তোর এই কথা? শুনলে তো মানে ভাববে আমার মা বাবার কত ভালোবাসা, মা বাবার কত টান ছিল ভালোবাসার একটা।
তবে অনন্যার বাবাও কিন্তু স্কুল মাস্টার ছিলেন, তো ওদেরও ফ্যামিলি খুবই ভালো ফ্যামিলি, অনন্যার বাবার ফ্যামিলি। যাই হোক, এর পরের গল্প কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে শোনাস, আমি মানে ভীষণভাবে কিন্তু উৎসাহ নিয়ে রয়েছি যে কতক্ষণে শুনবো এর পরে কী হলো। আর আমার বন্ধুদের মধ্যে কারা কারা এরকম অনন্যার মতন সাহসিকতার কাজ করেছো বা কে কে ভালোবেসে বিয়ে করেছো তার নিজের মনের মানুষকে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। বন্ধুরা, আবার দেখো ওপরে এসেছি। এই জামা কাপড়গুলো আমার হাজব্যান্ড কিন্তু ওপর থেকে নিয়ে এসে রেখেছিল ডাইনিংয়ে, তো ওখান থেকে আমি নিয়ে আসলাম একটুখানি। আবার এসি চালিয়ে দিচ্ছি, গরম লেগে যাচ্ছে, একবার উপর একবার নিচেই করতে করতে। আগের দিন ব্রততী বলেছে আমাকে যে ও আমাকে কমেন্ট করেছিল ওর মধ্যে অনেক টাইপিং মিস্টেক ছিল। হ্যাঁ, ওরকম হয়, শুধু তোমার একা নয়, ওটা আমারও হয়, আরও অন্যান্য যাদের আছে তাদের। তবে মিস্টেক হলে আমরা বুঝতে পারি। ওটা কি বলো তো, একটু হুটোপাটা যখন আমরা করি বা আমরা পাঠিয়ে দিই একটা কমেন্ট লেখার পর পড়ে আবার অতটা সময় আমরা পাই না, সেই সময় কিন্তু এই মিস্টেকগুলো হয়। তো ওতে কিছু মনে করার নেই, কারণ সববারই হয়। আর সবচাইতে বড় কথা কী বলো তো, তুমি কি বলতে চেয়েছো সেটা কিন্তু আমি বুঝে গেছি, বা আমি কি বলতে চাইছি ওই লেখার মাধ্যমেই কিন্তু বুঝে গেছি। তবে জানো তো, একজন আমাকে কমেন্ট করেছিল, আমি নামটা ভুলে গেলাম তার, সে কি অসমিস ভাষায় আমাকে কমেন্ট করেছিল কিনা আমি জানি না, সেটা না আমি বুঝতে পারিনি। অনেক সময় কিন্তু আমি সেটা বুঝতে পারি না, না পেরে তার কিন্তু রিপ্লাইটা আমি দিয়েছি যে থ্যাংক ইউ বলে। আর বিথি আমাকে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, ও লিখেছে যে তোমার ভিডিওগুলো আমার ভালো লাগে, তুমি আমার নামটা নিও। তো অনেক ভালোবাসা বিথি। আর একজনও আছে আমাকে কমেন্ট করে, ওর নাম বিথিকা, তো ও বাংলাদেশ থেকেই কিন্তু আমাকে কমেন্ট করে। তো ভীষণ ভালো লাগে তোমাদের যখন আমি বাংলাদেশ থেকে কমেন্টগুলো পাই। আর বিথি, তুমি কি করো, আর তুমি জন্মসূত্রে ওখানে থাকো না বিয়ে হয়ে গেছো, আমাকে পারলে কমেন্ট করে জানিও, জানলে আমার ভীষণই ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, আমাদের যা বয়স, এই বয়সে যদি কারো হাজবেন্ড চলে যায়, এটা কিন্তু আমাদের জন্য অনেকই কষ্টের না। তো আমার বয়সী দেখো মৌ আছে, আমারকে কমেন্ট করে মাঝে মাঝে, ওর হাজব্যান্ড মারা গেছে, স্কুল টিচার মনে হয়েছিল ওর হাজব্যান্ড। তো সেটা আমার কাছে খুব মানে যন্ত্রণা দিয়েছিল ওই কথাটা জানার পর, যে ওর মেয়েকে নিয়ে থাকে। আর সেরকমই আর একটা যন্ত্রণা দেওয়া ঝর্ণা, ও আমাকে কমেন্ট করেছে যে ওর হাজব্যান্ডও কিন্তু বেশ কয়েক মাস আগে, মানে খুব বেশি দিন নয়, যে বললো আমাকে কয়েক মাস আগে, মানে বেশ কিছু মাস আগে আমার হাজব্যান্ড মারা গেছে স্ট্রোক করে। তো এটাও শোনার পর না আমার কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে গেছে, যে সত্যি আমাদের এই বয়সে তো ছেলে মেয়ে বড় করার কত দায়িত্ব থাকে, তখন যদি আমাদের হাজব্যান্ড আমাদের পাশে থেকে চলে যায়, এটা কিন্তু আমাদের জন্য অনেকটা পেইনফুল হয়। আর ঝর্ণার জ্বর হয়েছে, তো ঝর্ণা খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাও, আর মন খারাপ করো না। ওর মনে হয় ছেলে মেয়ে বাইরে পড়াশুনো করে, তো ও একাই হয়তো থাকে আমার মতনই আর কি। তো এইভাবেই জীবন যে মানে যাবে, এটাই বিধাতার লিখন, তো সেটাই হবে। তো অনেক ভালো থেকো, আর ভালো থাকার তুমি চেষ্টা করো। আসলে ভালো তো থাকা যায় না একা একা, ভালো থাকার চেষ্টা আমাদেরকে করতে হয়। আর নিজের সুখটা নিজেকেই খুঁজে নিতে হয়, প্রত্যেকটা নারীকেই। তুমি না যদি সুখী থাকতে পারো, তোমার সুখের জন্য কেউ কিন্তু পাশে থাকবে না, যতই আপনজন প্রিয়জনরা বলো না কেন, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু তাই হয়। আর দেখো, একবার চা করে দিয়েছে হাজব্যান্ডকে, তার সহ্য হয়নি মা আসা অবধি, কারণ মা সন্ধে পুজো দিয়ে তারপরে আবার তারপর হচ্ছে আমার মায়ের ফোন এসেছিল, আমার দিদি ফোন করেছিল মামা, তো বললো 1.5 ঘন্টা কথা বলেছি। তো 1.5 ঘন্টা কথা বলার পর উপরে এসে তারপরে মাকে চা দিলাম। তো অতক্ষণ আমার হাজব্যান্ড থাকারও কোনো মানে হয় না, মা এসছে 7:30টার সময় চা খেতে সন্ধেবেলা। তো যাই হোক, তারপরে দেখো রাতের রান্না কি আজকে করেছিলাম, দুপুরবেলা নিরামিষ রান্না হয়েছিল, তো সেই জন্য রাতেরবেলা আর সে শুনবে না, তো ডিমের অমলেট একটা তার জন্য, এবং আমিও ভাবলাম যে ও যখন খাবে তাহলে আমিও খেয়ে নিই। আর এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি অনেক। মা কিন্তু নিরামিষ খাচ্ছে, মা ওপাশে আর আমরা এই পাশে ডিম দিয়ে খাচ্ছি, কারণ হচ্ছে মায়ের হচ্ছে কাল একাদশী। তো একাদশী করলে কি হয়, তার আগের দিন নিরামিষ খাবে সে, তো তার জন্যই কিন্তু মানে নিরামিষ করা হয়েছিল সারাদিন, কিন্তু সন্ধে হতেই আমার হাজব্যান্ড বলছে আর পারবো না। মানে এরকম অবস্থা আমাদের বাড়িতে, বুঝেছো তো। অথচ কিন্তু সে মাছ একদমই খায় না, যদি মাছ রান্না করি 1 পিসের বেশি কখনও কিন্তু 2 পিসও খাবেই না। কিন্তু নিরামিষ হলেই মনটা মানে একদমই, সে কীরকম করে মেয়েকে, তাও একটুখানি কী বলো তো বলে বুঝালে একটু শোনে বা ওকে বকা দেওয়া যায়। আর হাজব্যান্ডের সঙ্গে তো সেটা করা যায় না, সে একটুখানি মুখটা ফুলিয়ে থাকবে, আর ভালো লাগে না। তখন মা বলে না না তুই দে, ওকে করে দে।
হ্যাঁ, মা বলেছিল যে দুপুরে রান্না হয়ে গেছে যখন, তারপরে না হলে ডিমের ঝোল একটু রান্না করে দে, ও খাক। কিন্তু ও আবার ডিমের ঝোল খেতে একদমই ভালোবাসে না, শুধু ডিমের অমলেটটাই খেতে ভালোবাসে, নাহলে ডিম খেতে একদম চায় না আর কি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে রান্নাঘর আমি পরিষ্কার করেই রাখি একদমই। কাল আবার একাদশী, কাল মা কিন্তু খাবেই না এখানে। তো যাই হোক, তবুও রাতেরবেলা সমস্ত পরিষ্কার করে রাখি। একবার কিন্তু দুপুরবেলা করেছিলাম, আগের ব্লগে তোমরা দেখবে। আর ভালোভাবে এখন মানে ডিপ ক্লিন করে রান্নাঘরটাকে রেখে দিচ্ছি। সকাল থেকে ঝাড়া মোছা তো কাজ থাকেই আমাদের, বিকেলবেলার দিকেও কিন্তু প্রচুর কাজ থাকে। দেখো, সমস্ত চায়ের বাসন থেকে শুরু করে কাচের যে টুকটাক বাসন, সে সমস্ত কিন্তু আমি ধুয়ে রাখছি, ওগুলো আর হেনাকে দেবো না। আর 3 বেলার বাসন কিন্তু অনেকই হয় না, 3 জন মানুষ আছি, তো অত বাসন তোকে আমি দিই না। যেগুলো মানে আমার কাছে একটু কঠিন লাগে সেগুলোই কিন্তু আমি দিই। তাছাড়াও তার বাইরে লোকজন বাড়িতে থাকলে কিন্তু অনেক বাসনই হয়। আর এই জায়গাটা পরিষ্কার না করলে আমার যেন সব চাইতে মনের মধ্যে অশান্তি লাগে। এখানটা খুব ভালোভাবে কিন্তু দুপুরবেলা দেখেছিলে যে আমি ঘষে পরিষ্কার করেছিলাম স্কচ ব্রাইট দিয়ে, ভীম জেল দিয়ে। আর বন্ধুরা, আমার ভীম জেলটা শেষ হয়ে গেছে, একটা ভীম জেলের কিন্তু কৌটো আনতেও হবে। এখন ওই সাবান আছে, সাবানটা দিয়ে দিয়েছি। আর ভীম জেল তো আমি অনেক বেশি পরিমাণে ব্যবহার করে ফেলি, জানো তো, মানে আমার অপচয় হয় মনে হয় বেশি। আর আমাকে ব্রততী বলেছিল যে জল মিশিয়ে দিতে, তো আমি জল মিশিয়ে দিচ্ছিলাম বলে তখন কিন্তু একটুখানি আমার কম মানে আয় হচ্ছিলো, একটুখানি বেশি আর কম খরচ হচ্ছিল। তো ওই বুদ্ধিটা আমার খুব ভালো লেগেছে, যে আমার মাথাতে কিন্তু কোনো দিন এই হালকা বুদ্ধিটা কখনো আসেনি। আর তার জন্য ব্রততীকে আমার অনেক থ্যাংক ইউ। আর জানো তো বন্ধুরা, ব্রততীর মেয়ের নামও কিন্তু মিঠি। আবার ওদিক থেকে হচ্ছে তিথির মেয়ের নামও মিঠি, আর আমার মেয়ের নামও মিঠি। তো ভীষণই ভালো লাগে যে এই নামটা যখন আমি প্রথম দিয়েছিলাম আমার মেয়েকে, তো আমি তো দেইনি, আমার বান্ধবী দিয়েছিল। তো তখন সবাই ভাবতো যে মিঠু আর মিঠি তো একই রকম হয়ে গেল, শুনতে তো একই রকম লাগবে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল ওই নামটা। তাই আমি বললাম না, একই রকম না, একটা উ আর একটা ই, মানে মিঠি। তো তারপরে দেখেছি যখন রাজস্থানে গিয়েছি, ওখানে কোয়ার্টারে মানে আমার বরের যে বন্ধুর বউ, তার তো ভীষণ পছন্দ ছিল আমার এই মেয়ের নামটা। বলেছে আমাদের মানে ওনার 2 ছেলে ছিল, 2 ছেলের বিয়ে হলে, নাতিপুতি হলে মানে নাতনি হলে তাদের কিন্তু নাম রাখবো মিঠি। আর এই দেখো বন্ধুরা, একদম চলে এসেছি বিছানায়, আগেই পরিষ্কার করে রেখেছিলাম তোমাদের। তো এবার কিন্তু শুতে চলে এসেছি। আর আমার ঘরটা কত বড় না, আমি যেখানেই যাই না কেন এরকম ফাঁকা ঘর না হলে আমার একদম মনে শান্তি লাগে না, মনে হয় যেন যেখানেই যাই দিন শেষে এই ঘরটাতেই আমি ফিরে আসবো। আর আমার এই কম দামি বিছানাটাই আমার কিন্তু সব চাইতে বড় সুখ আনে। এই দেখো, মাঝখানে একটা পাঁচিল উঠে যাচ্ছে, তো ওর বাবা এসে টপ করে শুয়েও পড়েছে। তো এখন কিন্তু আমি এডিটিং করব, তারপরে হচ্ছে তোমাদের কমেন্টের রিপ্লাই দেব দিতে দিতে কিন্তু আমার প্রায় 11টার মতন বেজে যাবে, তারপরে কিন্তু ঘুমাবো। আর মাও নিচে চলে গেছে খাবার দাবার খেয়ে, এখন আগে তোমাদের রিপ্লাই দেবো, তারপরে আমি কিছুটা এডিটিং করব, তারপরে ঘুমাবো। তো আজকের মতন টাটা।